আমার সমস্যাটা হলো যে বাংলাদেশের বিরোধিতাকারী, বাংলাদেশ চায়নি, এদেশে জন্মের বিরোধিতা করেছে এবং তারা স্ট্রংলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা মুক্তির জন্য যুদ্ধ করেছি, বিজয়ের জন্য যুদ্ধ করেছি, তারা আমাদের দেশের এই ভূখণ্ডের পরাজয়ের জন্য যুদ্ধ করেছে। ঠিক আছে, এই শক্তি আজকে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের অজুহাতে জনপ্রিয় হয়েছে এবং গণ অভ্যুত্থানে তাদের অনেক বড় ভূমিকা না থাকার পরেও তারা হলো জনপ্রিয় হয়েছে। এখন যেটা হচ্ছে এনসিপি তার সাথে যাওয়াতে তারা মানসিকভাবে শক্তিশালী হচ্ছে যে এই গণ অভ্যুত্থান তাদের গণ অভ্যুত্থান বিষয়টা এরকম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বলা হয় যে 36 দিনে গণ অভ্যুত্থানের বিষয়ে একটা কেউ পক্ষে কেউ বিপক্ষে, আমি যে কথাটা বলতে চাই এই 36 দিনের যে আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে বিজয়ী হলো, এম আই পার্ট অফ দ্যাট? আপনি পার্ট অফ দ্যাট? তাহলে আপনি এই গল্প আমাকে শোনান কেন 36 দিনের গণ অভ্যুত্থান হয়েছে কি হয়েছে না? আমি তো আগেও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পার্ট ছিলাম, আমি এই 36 দিনের মধ্যেও আমি পার্ট ছিলাম এবং এখানে গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ডের শিকার হয়েছি, মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়েছি। ঠিক আছে, র্যাবের মিডিয়া সেন্টারে 3 ফিট বাই 3 ফিট একটা গারদ আছে, 3 ফিট বাই 3 ফিট জাস্ট, এর ভিতরে থাকতে হয়, এর ভিতরে আপনাকে খাবার দেবে, এর ভিতরে আপনাকে ঘুমাতে হবে, 3 ফিট বাই 3 ফিট। আমি জাস্ট কোট করে বলতেছি। এইখানে র্যাবের ডিজে এসে আমাকে বলতেছে কেমন আছেন, আমি বলতেছি আলহামদুলিল্লাহ। তা আমি কেন আলহামদুলিল্লাহ বলতেছি, যে আমি বললাম যে আলহামদুলিল্লাহ কেন, আমি বললাম গত 3 ঘন্টা যাবৎ আমার গায়ে কেউ টাচ দেয়নি, এর আগে লাগাতার অত্যাচার চলতেছিল, এই 3 ঘন্টার জন্য আমি আলহামদুলিল্লাহ। উনি রেগে মেগে আমার নাক মুখ ঘুষায় টুসায়, এখন মানে এদিক দিয়ে রক্ত বেরোলো, এদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরে ক্ষান্ত হচ্ছে না। এরপরে মুখে একটা ঘুষি মারছে, দাঁতটা আমার ভেঙে গেছে, এখানে ওনার হাত ছিলে গেছে। হাত কেন ছিলে? এবার গ্লাভস পরে এসে আবার ঘুষাঘুষি শুরু করছে, এবার দেয়ালে বাড়ি মারতে। হ্যাঁ হ্যাঁ, এরপরে উনি ক্লান্ত হয়ে যায়, দেয়ালের সঙ্গে বাড়ি মারতেছে। তারপরে আমি কখন অজ্ঞান হয়ে গেছি আমরা জানি না। এখন আমি সেটাই বলতেছি যে এই 36 দিনের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে আমি আর পার্ট কিনা, খসরু ভাই আর পার্ট কিনা, শিমুল বিশ্বাস ভাই পার্ট কিনা, সুলতান সালাউদ্দিন টুকু ভাই পার্ট কিনা। তারেক রহমান তো র‍্যাবের ডিজিটাকে পিটিয়েছে, আমাকেও পিটিয়েছে। ঠিক আছে, এনসিপির দুই নেতৃত্বে যারা আছে, আমার 2-3 জন ছাড়া আর একটি মুখকেও এই কোথাও না 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 আমি আমার প্রশ্ন, আমার কথাটা শেষ হয়নি। দেখেন আমি এনসিপির নেতৃত্বে আছে এরকম কারে কারে পান না একটু নাম বলেন তো। আমি বলি, আমি একটু বলি, আমি একটু বলি, আর ওর নাম কি? না না না, এই চারটা নাম ছাড়া কে প্রকাশ্যে কোথায় ছিল? আমি একটু মাঠে ছিলাম, আমি দেখেছি। আপনি কোথায় ছিলেন বলেন, আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি দেখিনি। আপনাকে আমাকে না দেখতে পারেন, পুরো জাতি দেখছে। কোথায় দেখছি আপনাকে? আমি পুরো খাবার আসলিয়াতে যে 60-70 জন মানুষ মারা গেছে, পুরো আন্দোলন আমার নেতৃত্বে হয়েছে। আমি অ্যাজ এ রিপোর্টার আমি টোটালটা কভার করেছি। আমি তো বললাম তো, আমার কথা শুনুন, আমি যত লাইট খান, আমি তারেক রহমানের কথা শুনতে চাই। আচ্ছা আপনি যদি শুনেন, সরি তারেক ভাই, আমি একটু বলি, তারেক ভাই সরি, আপনি শুনেন, বাংলাদেশে হাজার মানুষ আমাকে সুযোগ দেন হয়ে গেছে এবং শান্ত আপনারা তারেক রহমানকে সরি আমি ভাই একটা রেসপন্স করি, 10 সেকেন্ড বলতে দিন একটু। তারেক রহমানের বক্তব্যটা শেষ করতে দিন। দেখুন আমি বলি, আশা করি তারেক রহমান তখন শান্ত শুনেন। আমি বলি এনসিপিতে যারা আছে, সেটা হলো আসিফ মাহমুদ, কাদের, নাহিদ সহ যারা আছে, অবভিয়াসলি এই স্পার্কিংটা তারা করেছে। মানে আমাদের এই বিশাল যে একটা মুভমেন্ট, এটাকে স্পার্কিং পয়েন্ট তারা ছিল। আমরা এটাতে অস্বীকার, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে অস্বীকার করি না। ঠিক আছে, আমি তাদের এর পরবর্তী কার্যক্রম ক্ষমতাকে ব্যবহার করে যেই পচা পরিবেশ তৈরি করা, সেটার আমি সমালোচনা করছি। ঠিক আছে, এবং অনেকে এনসিপিতে আগে ছিল না, পরে এসে যুক্ত হয়েছে। একটা অদ্ভুত বিষয়, আপনার হলো এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট করেছিল যারা আপুকে নিয়ে, যে যারা আপু গণ অভ্যুত্থানে অংশ না নিলেও, ঠিক আছে, যেহেতু সে গণ অভ্যুত্থানের এই টিমের সঙ্গে এখন কাজ করছে, সেহেতু সে জুলাই যোদ্ধা বা জুলাইয়ের, মানে বিষয়টা হলো তাদের সঙ্গে থাকলে জুলাই যোদ্ধা না হলেও সে জুলাই যোদ্ধা হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন যারা আপু এখান থেকে বের হয়ে গেলেন, তখন ওই লোকটাই, ওই সেম এনসিপির নেতাই পোস্ট করছে যে যারা আপুর এনসিপিতে অবদান কি এবং তিনি কই থেকে আসে, তিনি গেলেই কি থাকলেই কি। আমি জাস্ট
এই চিন্তার পার্থক্য। আমি যেখান থেকে শুরু করতে চেয়েছিলাম, এই যে জামাত নামে স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরুদ্ধে শক্তি, এরা কখনোই কোনো একটা জোটের প্রধান হিসেবে ছিল না, এরা বাই প্রোডাক্ট হিসেবে ছিল, সাপ্লিমেন্ট হিসেবে ছিল, এরা কখনোই মেইন স্ট্রিম ছিল না। সেটা আওয়ামী লীগের সঙ্গে থাকলেও মেইন না, বিএনপির সঙ্গে থাকলেও মেইন না। এখন যেটা সমস্যা, জামাত হলো একটা মেইন ফোর্স হিসেবে আছে, যেখানে ইসলামী আন্দোলন বা এনসিপি তার আগে যুক্ত হয়েছে। এই যে মেইন ফোর্স হিসেবে থাকা এবং তাকে সহযোগিতা করছে যারা, কোনোভাবে যদি জামাত ক্ষমতায় আসে, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে একটা শক্তি ক্ষমতায় আসে, তাহলে বিষয়টা এই জামাতকে ক্ষমতায় আনলো কারা? দেখেন, সাপ্লিমেন্ট হওয়ার সমস্যা না, কিন্তু মূল পেপার আর সাপ্লিমেন্ট পেপার কিন্তু এক জিনিস না। আমার প্রশ্ন হলো, জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে এনসিপিকে ওই দায় নিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণহত্যাকারী, ধর্ষণকারী, বাংলাদেশকে অস্বীকারকারী, সার্বভৌমত্বকে অস্বীকারকারী একটা গোষ্ঠীকে এনসিপি ক্ষমতায় আনতে কিছুটা মানে তেল নুল নাকড়ি যোগান দিয়েছে, এটাই আর কি।